এখন খবর পাচ্ছি বেশ কয়েক জায়গা থেকে ফোন আসছে, বিএলও নাকি বাড়িতে এসে ফর্ম দিচ্ছে না। আমি আপনাদের বলছি বিএলওর কাছে আপনাদের যেতে লাগবে না, বিএলও আপনাকে খুঁজে বার করবে, নাহলে ওষুধটা আমরা দিয়ে দেবো বিএলওকে। কি বলছি মারা, কারো কাছে গিয়ে ফর্ম আনবেন না, বিএলও আপনার বাড়িতে আসবে, আপনার বাড়িতে ফর্ম তুলে দেবে, ফর্মটা দেওয়ার পরে ও রেজিস্টার্ড খাতায় আপনাকে সই করাবে। আপনাকে আবার একবার নয় দুবার নয় একাধিকবার আপনার বাড়িতে বিএলও আসবে এই ফর্মটা কালেক্ট করার জন্য। ফর্মের কপি আছে আপনাদের কাছে? ফাইলটা দাও আমার। এটাকে এই ছোট ফর্ম দেবে, অত বড় ফর্ম দেবে না মা, এইরকম ফর্ম দেবে, ওটা বড় করে আমি বোঝানোর জন্য। এরকম ফর্ম আসবে, এসে আপনার দুটো কপি দেবে, দেওয়ার সময় আপনি সই করতে হবে ওদের রেজিস্টার খাতাতে, নাহলে আপনিও তো বদমাইশি করতে পারেন, আমিও বদমাইশি করতে পারি, নিয়ে বলবো আমাকে বিএলও দেয়নি, তাহলে তখন আমি তাকে ফোন তার নামে কমপ্লেন করলে তার বিপদ হয়ে যাবে, ওই জন্য সই করাবে। তাহলে সর্বপ্রথম একটা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মনে আপনাদের কেমন ভুল আছে প্রমাণ করছি। আপনারা বলুন তো, যদি ভোটার লিস্টে নাম না ওঠে তাহলে কি হবে? হ্যাঁ, একটাই ভোট আপনি দিতে পারবেন না। কিন্তু এই ভোটার লিস্টের সাথে নাগরিকত্বের কোনো ব্যাপার নেই। বিজেপি তৃণমূল মিলে, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিরা মিলে, বিজেপির দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা মিলে বাংলার মানুষের মাথা খারাপ করে দেওয়ার চেষ্টা করছে। এটা কোন নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এটা ভোট দেওয়ার জন্য একটা কাগজ তৈরি হচ্ছে। তার প্রমাণ হচ্ছে যে ফর্মটা দিচ্ছে, সেই ফর্মটা কে আপনাকে পৌঁছাচ্ছে দিচ্ছে, ভারতের নির্বাচন কমিশন দিচ্ছে, তার নামটা লেখা আছে, তারপরে লেখা আছে গণনা ফর্ম। তাহলে তাকে লিখতে পারতো নাগরিকত্বের ফর্ম, মাথায় আছে তো? ভোটের গণনা ফর্ম। আপনার বাড়ির সামনে যে বিএলও এসে দাঁড়াবে, সে যদি বলে আপনার নাগরিকত্বের কাগজ দেন, কিচ্ছু বলবেন না, বলবেন কি বাবু বললেন আর একবার বলেন, পকেট থেকে মোবাইলটা বার করবেন, বলুন আমি একটু রেকর্ড করছি। তাহলে ওই বিএলও কে কোন জায়গায় পৌঁছাতে হয় খাম চিহ্ন ভালো করে জানে, আইএসএফ ভালো করে জানে। শুধুও নয়, শুধুও নয়, বিএলও নয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারও রাইট নাই কারণ নাগরিকত্ব যাচাই করার। নাগরিকত্ব যাচাই করার কাজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নয়। এদের কাজ হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে, ভোটার লিস্টে নাম তুলে দাও, মারা গেছে 7 নম্বর ফর্ম ফিল আপ করে নামটা বাতিল করে দাও, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, নামের বানান ভুল হয়েছে, 8 নম্বর ফর্ম দিয়ে এটা কারেকশন করে দাও, ইলেকশন গুলোকে কন্ডাক্ট করো। এটা হচ্ছে ওদের কাজ। তাহলে প্রথম ভয় কাটলো তো, ভোটার লিস্টে বাই চান্স যদি নাম না ওঠে আমি ভোট দিতে পারবো না। আর আপনাদের বলে যাচ্ছি, আপনাদের বড় ভাইজানের নামটা কি গো? বড় ভাইয়ের নামটা কি গো? শেষের দিক থেকে আওয়াজ হচ্ছে না, বড় ভাইয়ের নামটা কি গো? তাকে কতজন ভরসা করে একটা হাত তুলুন তো, আপনারা ভরসা করেন তো নাকি? একটা হাতটা তুলে রাখুন। বড় ভাইজানকে ভরসা করেন তো আপনারা? করেন তো নাকি? আমাকে বলে দিয়েছে নওশাদ, তুই যেভাবে গিয়ে 2019 সালে বিজেপির সিএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলিস, যেভাবে 2004 সালে হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ওবিসি নিয়ে মামলা করেছিলিস, যেভাবে 2025 সালে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করছিস, তুই রেডি হ। যদি পশ্চিম বাংলার সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, নবশূদ্র হতে পারে, যদি কোনো একটা ভোটারের নাম বাদ যায় তুই সুপ্রিম কোর্টে মামলা করবি, যা খরচ লাগবে সব আমি দেব। তাহলে আপনার যদি নাম কাটা যায় ভয়ের, আতঙ্কিত হবেন না, লড়াই আমরা করব। আমরা লড়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই নিয়েছি আমরা, আর এরা তো ব্রিটিশদের গোলাম ছিল, এদের বিরুদ্ধে আমরা লড়ে নিতে পারবো না, পারবো না। তাহলে আমি আজকে কটা বাজে গো? 40 হয়ে গেল। উফ, কি হারে টাইম যাচ্ছে।
10 মিনিট তো তোমার লোক আমার নষ্ট করে দিল। এটা একটা ফর্ম আসবে, ফর্মটার অফিসার সত্যি কি মিথ্যে কে, নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, তার নাম থাকবে আর ফোন নাম্বার থাকবে। ওটা আসল লোক তো আপনাকে ফর্মটা দিচ্ছে, আসল ফর্ম কি নকল ফর্ম সেটাও চেক করতে হবে। তার জন্য সহজে কি করবেন, আপনাদের বুথে বুথে আইএসএফ এর নেতারা আছে তো, সেই নেতাকে জিজ্ঞাসা করবেন নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, যার নাম আর ফোন নাম্বারটা সঠিক কি চেক করে দাও তো। ওদের কাছে যেই দিন এই ফর্ম প্রিন্ট হয়নি তার আগেই আমি মুসার ওখানে কবে এসেছিলাম, কবে আমি কর্মী সম্মেলন করলাম, মুসার ওখানে বসিরার উত্তরে কর্মী সম্মেলন করলাম না, সেই 10ই, হ্যাঁ 10ই কার্তিক, আজকে 21শে কার্তিক, 11 দিন মাথা 11 দিন আগে আমি মুসার কাছে বা প্রত্যেকটা নেতৃত্বের কাছে আপনার বুথের ইলেকশন কমিশন ঘোষিত বিএলআরও কে তার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনারা কি করবেন, মিলিয়ে নেবেন। কারণ এটা ভাই পশ্চিম বাংলা, এখানে তৃণমূলের রাজত্বে আমরা আছি, ওরা রাজত্ব মনে করে সাম্রাজ্যে আমরা আছি। কারণ ইলেকশন কমিশনের কাছে আলাদা অফিসারের নাম থাকবে আর এখানে আলাদা অফিসার আর ফোন নাম্বার হয়ে যেতে পারে। তাহলে মিলিয়ে নেবেন ওই লোকটা সঠিক কি, তার আইডি কার্ড আছে, মিলিয়ে নেবেন। এবার আসলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আমি এটাকে 4টে পার্ট করেছি। ফার্স্ট পার্ট এটা করেছি, সেকেন্ড পার্ট পুরো লালটাকে করেছি সুবিধার্থে, থার্ড পার্ট এই হালকা এ আছে লাইট কালার এটা করেছি, আর ফোর্থ পার্ট এই হলুদ টাইপেরটাকে করেছি। এটা আমরা 4টে পার্ট করেছি, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন তো, কারো অসুবিধা হচ্ছে না তো। ফার্স্ট পার্টে আপনাদের কাজ কি আছে, মাত্র একটা কাজ আছে। যার বাড়ি ফর্ম পৌঁছে গেছে একটু দেখুন, এই জায়গায় আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানা টোটাল প্রিন্ট হয়ে আসবে। তারপরের পরটাতে ক্রমিক সংখ্যা, অংশ, নাম, বিধানসভার নাম পুরো প্রিন্ট হয়ে আসবে। তারপরে এটা কিউআর কোড আছে, এইটা স্ক্যানার করলে এটা বেরোবে, আপনি এখানে ঘাঁচাঘাঁচি করবেন না পেনটা দিয়ে। তারপরে আপনার এখন ভোটার লিস্টে যে ভোটার কার্ডে যে ছবিটা আছে সেটা প্রিন্ট হয়ে এখানে আসবে। এই পার্টে মাত্র একটা কাজ আছে, সেটা কি, একটা রিসেন্ট ফটো আপনাকে অ্যাটাচ করতে হবে যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। তবে আপনাদের বলে রাখি, কেউ যদি মাথায় শিখ ভাই পাঞ্জাবি ভাই মাথায় পাগড়ি বাঁধে কোনো অসুবিধা নেই, টুপি থাকবে, টুপি থেকে ফটো হলে কোনো অসুবিধা নেই, হেজাব নিয়ে ফটো থাকলে কোনো অসুবিধা নাই। মাথায় রাখতে হবে মুখের 75% যেন দাগ ক্লিয়ার থাকে, এর গাইডলাইন। তাহলে প্রথম পার্টটা ফিল আপ করতে গেলে আপনাদের কি করতে হবে, মায়েরা, মায়েদের কাছে যাচ্ছি, তুমি মায়েরা প্রথম পার্টটা ফিল আপ করবেন, শুধুমাত্র এই কোণটাতে একটা ছবি দেবেন। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এখন তো জেরক্সের দোকানে হুটোফাটা লেগে দিয়েছে। এইটা ফিল আপ করতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আর পেনের কিছু কালি লাগবে। কি কি লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আর পেনের কিছু কালি, আর কিচ্ছু লাগবে না। কিন্তু আপনারা জেরক্সের দোকানে লাফালাফি করছেন। যাক, তাহলে প্রথম পার্টটা আপনারা কি করলাম, শুধুমাত্র কি একটা ছবি লাগালাম। দুটো ফর্ম দেবে, দুটো ফর্মে দুটো ছবি। আর যারা কারো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, এবার লালটাকে আমি সেকেন্ড পার্ট করেছি। পুরো লালটা দেখুন কি লেখা আছে, জন্মের তারিখ। আপনার এই লাল পোর্শন যেটা দেখছেন, লেটেস্ট আপডেট যা আছে আপনার কাগজ সেটা দেবেন। লেটেস্ট আপডেট 2025 সালে ভোটার লিস্ট আছে বা আইডি কার্ড আছে, তার অনুযায়ী দেবেন। জন্ম তারিখ, ভোটার কার্ডে যদি বাই চান্স জন্ম তারিখ না থাকে তাহলে কি করবেন, আধার কার্ডে আপনার জন্ম তারিখ দেওয়া আছে সেটা এইখানে। এটা কোশ্চেন ধরলো, এটা উত্তর হবে। এটা কোশ্চেন আছে ধরে নিন, এটা উত্তর। এখানে আপনি কি করবেন, আপনার তারিখ, মাস, বছর তিনটে বসিয়ে দিলেন এখানটায়। তারপরে কি চেয়েছে, আধার নাম্বার, ঐচ্ছিক অপশনাল, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। এবার আসা যাক মোবাইল নাম্বার, এখানে বসাবেন। গুরুত্বপূর্ণ বিষয়টা, ভুল মোবাইল নাম্বার দিয়ে ফেলবেন না। হয়তো আপনার বাড়িতে 4 জন ভোটার, একটা মোবাইল চলে, কোনো সমস্যা নাই, একটা নাম্বার 4 জনকে দিতে পারেন, কোনো এত অসুবিধা নাই। কিন্তু ভুল নাম্বার দেবেন না, ওই ফোনটা যেন সবসময় চালু থাকে। এবার আসা যাক পিতা বা অভিভাবকের নাম, এখানে একটু গুলিয়ে ফেলছে। মহিলা হলে
অবশ্যই আমি বলবো তার পিতার নামটা দেবেন। কারণ মহিলা হলে, বিবাহিত মহিলা হলে স্বামীর নামের অপশন আছে, এখানে পরে দেখাচ্ছি। আর পুরুষ হলে তো পিতার নাম হচ্ছে অভিভাবক হিসাবে। তাহলে এখানে মাথায় থাকবে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনি বসিয়ে দিলেন। এরপরে কি আসছে, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, আপনার পিতা বা অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে তাহলে দেবেন, না থাকলে দেবেন না। আর একটা কথা বলছি, হয়তো পিতা বা অভিভাবক মারা গিয়েছে, তাহলে নাম লিখবেন, এপিক নাম্বার লেখার মানে লিখলেও বা না লিখলেও কোনো, আমি তো আর লিখছি না, কারণ ওই বলতে ইনভ্যালিড হয়ে যাচ্ছে, ওই এপিক নাম্বারটা ভ্যালিড থাকছে না। এবার আসা যাক, কি বলছে, মায়ের নাম। প্রত্যেকের মায়ের নাম আমরা লিখবো, এখানে লিখবো। তারপরে দিচ্ছে মায়ের এপিক নাম্বার যদি থাকে। আমি ধরছি মা মারা গেছে বা মায়ের এপিক নাম্বার নাই, তাহলে লিখার দরকার নাই। এরপরে কি বলছে, স্বামী অবলিক স্ত্রীর নাম। যারা আমাদের মধ্যে বিবাহিত, পুরুষ কি করবে, তার স্ত্রীর নামটা এখানে লিখবে। মহিলা কি করবে, তার স্বামীর নামটা এখানে লিখবে। ঠিক তারপরে কি পরের লাইনে, স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। আপনি পুরুষ, আপনি আপনার স্ত্রীর নাম লিখেছেন, এপিক নাম্বার থাকলে লিখবেন, না থাকলে লিখবেন না। আপনি মহিলা, আপনি আপনার স্বামীর নাম লিখেছেন, আপনার স্বামীর এপিক নাম্বার যদি থাকে লিখবেন, না হলে লেখার প্রয়োজন নাই। তাহলে এটা সেকেন্ড পার্ট, ঠিক আছে, সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভুল আপনারা করবেন না। এই সেকেন্ড পার্টে কি কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? থাকলে তাড়াতাড়ি বলবেন, সময় স্বল্প ভাই। আপনারা বুঝতে পেরেছেন? সেকেন্ড পার্টটা 2025 সালের লেটেস্ট আপডেট যেটা আছে সেটা আমরা বসিয়ে দেবো, হয়ে গেল। এবার থার্ড আর ফোর্থ। থার্ড আর ফোর্থের মধ্যে দুটো এক ধরনের ঘর, শুধু এখানে একটু ডিফারেন্স আছে, এই জায়গাটা লেখা একটু ডিফারেন্স, বাকি সব এক। থার্ড যে ফিল করবে সে ফোর্থ করবে না, ফোর্থ যে ফিল করবে সে থার্ড করবে না। এবার প্রশ্ন, এই থার্ড ঘরটা অর্থাৎ আপনাদের বাম দিকেরটা কারা ফিল করবে বা কারা ফিল করবে না? 2002 সালের ভোটার লিস্ট আছে, যদি না আপনারা পান, আপনাদের বলে রাখছি, আপনারা আপনাদের বুথের আইএসএফ নেতাদের ধরবেন। আমি এটা বলে যাচ্ছি, এই লিস্ট দেখাও আমাকে। কারণ শুধু ভোটের সময় গিয়ে ভোট দাও করবে কি গো? আমরা সমাজ ব্যবস্থা বদলাতে নেমেছি, এদের কাজ আপনাদেরকে পৌঁছে দেওয়া। যদিও না পৌঁছে, আপনারা বলবেন 2002 এর ভোটার লিস্ট দেখাও। 2002 এর ভোটার লিস্টে যার নাম আছে সে ছবি দিল, এই পার্টটা পূরণ করলো, এই জায়গাটা পূরণ করবে। এখানে কি কি আছে? নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম। তবে মাথায় রাখবেন, এই জায়গা আর এই জায়গাতে 2002 এর যা আছে তাই ধরে বসাবেন। বানান ভুল, তাই এখানে বানান ভুল লিখবেন। টাইটেল ভুল, তাও লিখবেন। একটুও চেঞ্জ করবেন না, মাথায় রাখেন, কারণ এটাই ভেরিফাই হবে, এটাই আপনার সূত্র, এটাই ধরে এখান থেকে এখানে যাবে, এখান থেকে উঠবে বা এখান থেকে উঠবে। ভুল আপনি এখানে যদি ভুল থাকে, আপনি এখানে ও খাতায় যদি ভুল লেখে এখানেই ভুল হবে। কারণ ভুলটা আমি করেছি, আপনি করেছেন না সরকার করেছে? এর জোরে বলেন, জবাবটা কে দেবে? ঠিকটা করবে কে? ওই জন্য ঠিকটা আমরা এখানে করে দিচ্ছি, লেটেস্ট যেটা আছে করে দিচ্ছি, ঠিক আছে? নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, তারপরে এপিক নাম্বার। 2002 এর ভোটার লিস্টে এপিক নাম্বার আছে, এপিক নাম্বার বসাবেন। যার এপিক নাম্বার নেই সে কি করবে? যার এপিক নাম্বার নেই সে কি করবে? সে যার এপিক নাম্বার নেই সে কি করবে? ভয় নেই, এপিক নাম্বার আমার আম্মার নাই। আরে ভয় খাবে মা, তোমাদের ছোট ভাইজানের আম্মার এপিক নাম্বার নেই, তোমাদের না থাকলে অসুবিধা আছে? তা আমার আম্মারটা যদি আমি বুঝে নিতে পারি, এত মায়ের গুলো আমি বুঝবো না? চিন্তা করতে হবে না, এপিক আমার আব্বার জির আছে, আম্মাজির নাই, কোনো চাপের ব্যাপার নেই। 2002 এর ভোটার লিস্ট একটা তো এরকমই তো নাকি? সব এদের কাছ থেকে আপনারা কালেক্ট করবেন, সব এদেরকে জিজ্ঞাসা করবেন, যে কটা নেতা হয়ে ঘুরছে না, স্টেজে উঠছে, করছে, আন করছে, তান করছে, আইএসএফ এর সব তাদের কাছ থেকে করবেন, নেবো। এপিক নাম্বার যদি থাকে দেবেন, এটা রাখো রাখো। তারপরে কি আছে? আত্মীয় নাম্বার। 2002 এর ভোটার লিস্টে তুমি কাছে আসো, তোমার তো থাকেনি, 2002 নেই, তোমার আব্বার আছে, তাহলে এর তোমার আব্বার নাম কি?
রবিউল ইসলাম এখানে লিখবে, ওখানে যদি র বয়সী ও ল লেখা থাকে এখানেও র বয়সী ও ল হবে, মানে হসল দেওয়ার দরকার নেই। তারপরে এপিক নাম্বার যদি ইনার আব্বার থাকে হবে। এরপরে আত্মীয়র নাম 2002 ভোটার লিস্টে ইনার আত্মীয় হিসাবে ইনার দাদুর নাম লেখা আছে, ওখানে দাদুর নাম লেখা আছে, এখানে আত্মীয়র নাম লিখবেন। এখানে সম্পর্ক বলে লেখা আছে, তারপরে লাইনটা সম্পর্ক। সম্পর্কটা কি, কার সাথে কার সম্পর্ক? এই লোকের সাথে এই লোকের, এই লোকের সাথে এই লোকের নয়। অর্থাৎ যার গণনা ফর্ম তার সাথে সম্পর্ক নয়, যাকে ধরে ইনি বাঁচবে, বাঁচবে মানে ভোটার লিস্টে উঠবে না, নতুন করে থেকে যাবে। অর্থাৎ এর দাদুর সাথে এর আব্বার সম্পর্ক কি, পিতা পুত্রের সম্পর্ক, তাই না? তাহলে এখানে সম্পর্কের জায়গায় কি লিখবে? পিতা লিখবে। আর যদি পিতা লিখবে এখানে, মাথায় থাকবে তো। এবার আছে জেলার নাম, বলতে লাগবে নাকি আপনার জেলার নাম কি দিলেন, তারপরে আপনার রাজ্যের নাম দিলেন, আপনার বিধানসভার নাম। এটা গুনিয়ে ফেলবেন না। 2002 সালে হয়তো এই বিধানসভাটা এখন কোন বিধানসভা হাড়োয়া এটা হয়তো নাও ছিল। যেমন 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভা বলে সার্চ করলে মধ্যমগ্রামের মানুষরা পাবে না, ওদের সার্চ করতে হবে কি বিধানসভা, বারাসাত বিধানসভা। এটা মনে হয় 2002 সালে হয়তো দেগঙ্গা বিধানসভা ছিল। তাহলে আপনি কি লিখবেন এখানে, বিধানসভার নামটা দেগঙ্গা লিখবেন। তারপরে বিধানসভার নম্বর, আজকের ডেটের নাম্বার দেবেন না। 2002 সালে দেগঙ্গা বিধানসভার সংখ্যা ছিল, কত সংখ্যা ছিল? হ্যাঁ 92। তারপরে অংশ নম্বর, অংশ নম্বরটা 2192। না না ওটা কি, না না এখন কথা বল, তোমার কেন বলবো ওটা। অংশ নম্বর 2002 সালে আছে, 2002 সালে অংশ নম্বর যেটা আছে খাতা ওই লিস্টে সেটা দিবেন। তারপরে ক্রমিক সংখ্যা 2002 সালে আছে সেটা দিবেন। এটা হয়ে গেল ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এখানে একদম চলে আসলেন, তোলে একটু, এখানে চলে আসলেন, সই করলেন, করে দুটো কপি রেডি করে রেখে দিলেন। আপনার বাড়িতে বিএলও আসবে, কোথায় আজ যাওয়ার দরকার নেই। যাদেরকে ডেকে নিয়ে গিয়ে ফর্ম দিয়েছেন এবারে তাদেরকে জব্দ করতে হবে, তাই না? আইনের বাইরে গিয়ে তুমি আমাকে ডেকে ফর্ম দিয়েছো, আমি আর ঘর থেকে বেরোবো না, তোমাকে ঘরেই আসতে হবে। কেউ ঘরের বাইরে বেরোবেন না। ঘরের বাইরে মিন্স দূরে গিয়ে জমা দেবেন না, আসবে এসে এইরকম দুটো, এইরকম কাগজটা কোথায়, এইরকম দুটো ফর্ম ফিল আপ হলো, দিয়েছে। ফিল আপ করার পরে শেষ জায়গায় দেখুন বিএলও এর স্বাক্ষর লেখা আছে। আপনি দুটো ফর্ম দেবেন, দুটো ফর্মে উনি সই করে স্টাম্প মারবে, একটা আপনার কাছে রেখে দেবেন, আর একটি উনি নিয়ে চলে যাবে। যেটা আপনি পাবেন সেটাকে একটু যত্ন করে রাখবেন, এর দুটো একটা ছবি তুলে রেখে দেবেন, এটাই আপনার প্রমাণপত্র। এরপরে যদি আপনাকে অবৈধ ঘোষণা হ্যান ত্যান ভোটার অবৈধ ভোটার করে, তাহলে এটাকে নিয়ে আমি কি করব, আইনি লড়াই, মাঠে ময়দানে লড়াইয়ের হাতিয়ার আমার এইটা থাকবে। যত্ন করে রাখবেন। বাচ্চা ছেলে চিবিয়ে ফেলেছে, পিচ্ছাপ করে দিয়েছে, ভাত তরকারি পড়ে গিয়েছে, ইঁদুরে কেটে নিয়েছে, ওই গল্প না কেউ কিন্তু কোর্ট শুনবে না, বিপদ হয়ে যেতে পারে তখন। মাথায় থাকবে তো ভাই? এটা গেল। এটা তো এবার এই পার্টটা চলে গেল। যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নাই তারা কি করবে? তার আব্বা, তার আম্মা, তার দাদু, তার দাদি, এই চারজনকে খুঁজবে 2002 এর ভোটার লিস্টে আছে কি। কি বলছি বুঝতে পারছেন? আব্বা, আম্মা, দাদু, দাদি, চারজনের মধ্যে কারো একজনের ভোটার লিস্টে 2002 এর নাম থাকলে তার ডিটেইলসটা এখানে পৌঁছাবে, ভর্তি করবেন। এখানে আর দেওয়ার দরকার নেই। এখানে ধরুন আমি মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, আমার নামে কাগজ এসেছে, সব রেডি, আমি একটা ছবি দিলাম, এখানটা আমি ফিল আপ করলাম। এখানটা কি ফিল আপ করতে পারবো আমি? আমার 2002 ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমি কি করব? আমার আম্মাজি, আব্বাজি, দাদাজি, দাদিজি, দাদাজান, দাদিজানের, আব্বা আম্মার কারো একজনের এই জায়গাটা ফিল আপ করবো। এটা আমি ছেড়ে দিলাম। আমি আমার আব্বারটাই প্রথম বলবো, তাহলে এখানে নাম, আমার আব্বার নাম লিখলাম। যার 2002 ভোটার লিস্টে নাম আছে তার নামটা লিখলাম। এপিক নাম্বার যদি থাকে লেখার কথা বলা হয়েছে, না থাকলে আমার দোষ নেই ভাই, তুমি বসাওনি। এরপরে আসুন আত্মীয়র নাম। আমার আব্বার যেহেতু নাম দিচ্ছি, তাহলে আমার দাদুর নামটা স্বাভাবিকভাবে হচ্ছে, তার আব্বার নাম ওই 2002 ভোটার লিস্টে আছে। এবার সম্পর্ক, আমার দাদুর সাথে আমার আব্বার সম্পর্ক কিসের? পিতা পুত্রের, পিতা বলে লিখে দিলাম। তারপরে জেলার নাম দেবেন, রাজ্যের নাম দেবেন। 2002 সালে
আমাদের যদি বলি জাঙ্গিপাড়ার কথা, জাঙ্গিপাড়া বিধানসভার নাম লিখবো, বা আপনার বিধানসভা যেটা ছিল লিখবেন। তারপরে বিধানসভা কেন্দ্র নম্বর 2002 সালে আছে, সেটা দিলেন। তারপরে অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, সই করলেন, বিএলআরওর কে স্টাম্প দিয়ে ঘরে কাগজ রেখে দিলেন, ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার হচ্ছে বলুন, এটার পর আমি বলবো, এটার হতে বুঝতে কারো অসুবিধা হয়েছে? কারো বুঝতে অসুবিধা হলে বলুন, আমি বুঝিয়ে বলবো। কারো বুঝতে অসুবিধা হয়েছে কি? জিজ্ঞাসা করলে আমি বুঝিয়ে আবার বলবো। গেল তো এটা। এবার আসা যাক, ধরে রাখো 2002 আমার নাম নেই, আমার আব্বার নেই, আমার আম্মার নেই, আমার দাদুর নেই, আমার দাদির নেই, কি হবে? অপশন আছে কি? কি হবে তাহলে? ভয় পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? ফটো দিলেন, এটা সুন্দর করে ফিল আপ করলেন, এই দুটোকে ভালো করে ধরো, নিচেটা দুজনই ধরো, এই দুটো কি করলেন? ফিল আপ করার কাগজ নাই তো আমার কাছে, হে ফিল আপ করার দরকার নাই, সই করলেন, বিএলআরও কে যখন জমা দেবেন স্ট্যাম্প মেরে কাগজ নিয়ে নিলেন। এবার আপনাদের বলি, ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন 1987 সালের আগে যাদের জন্ম 11টা কাগজের লিস্ট দিয়েছে। যে কোনো একটা লিস্ট হলে আপনাকে এটা জমা দিয়ে দিলেন, তো আপনাকে হিয়ারিং এ ডাকবে, ভয় নেই, ডেকেছে মনে ভয় পেয়ে যাবেন না। যখন যদি আপনাদের মধ্যে কাউকে হিয়ারিং এ ডাকে, নোটিশ আসবে, নোটিশ আসলেও ভয় পাবেন না। আপনাদের তখন কি কি করতে হবে? আমরা আছি, আমাদের অ্যাডভোকেট আছে, আমাদের নেতৃত্বরা আছে, আমাদের বিশ্বজিৎ দা আছে, তাপস দ্বারা আছে, শামসুর স্যারেরা আছে। আপনাদেরকে এখন যেমন খাতায় কলমে বুঝাচ্ছি, তখন এরকম ভাবে বুঝাবো। তারপরেও কি বলছি, ডাকবে, তখন ওই 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে পৌঁছাতে হবে। 11টির মধ্যে অনেক কিছু আছে। আপনাকে যদি 1987 সালের আগে জন্ম, আপনি যত সরকারের জায়গাতে পাট্টা পেয়েছেন, তার দলিল পর্চা হলেই পাস হয়ে যাবেন, নামটা উঠে গেল। বা আপনি কি পেনশন ভুগি, আপনি পেনশন পাচ্ছেন, আপনার জন্ম সার্টিফিকেট আছে, আপনার স্কুল সার্টিফিকেট আছে, আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে, ভিডিও থেকে তুলেছেন বা তুলবেন, তখন কোনো সমস্যা নেই, একটাতে হয়ে যাবে। যেটা গাইডলাইন দিয়েছে, ভাই যা গাইডলাইন দিয়েছে আমি সেই অনুযায়ী বলছি, আমি আমার গল্প শোনাচ্ছি না। এবার আসা যাক 1987 সালের পরে জন্ম, তাহলে কি হবে? 1987 থেকে 2004 এর মধ্যে যাদের জন্ম, ওই 11টা কাগজের মধ্যে তার একটা কাগজ লাগবে, পিতা মাতার মধ্যে 11টা কাগজের মধ্যে কারো একজনের কাগজ লাগবে, নিয়ে ওখানে জমা করতে হবে, ডাকবে, তখন আমার নাম থেকে গেল। এবার আসা যাক 2004 সালের পরে যাদের জন্ম, তারা কি করবে? ওই 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ তার লাগবে, তার পিতার 11টি কাগজের মধ্যে লাগবে, আর মাতার 11টি কাগজের মধ্যে লাগবে। মাথায় আসছে আমি কি বলছি? তাহলে 2004 এর পরে যার জন্ম, 3টে কাগজ, তার একটা, তার আব্বার একটা, তার মায়ের একটা। 2004 থেকে 1987 মধ্যে যাদের জন্ম, তার 2টো কাগজ, তার একটা, তার বাবার একটা। আর 1987 সালের আগে যাদের জন্ম, তার একটাই লাগবে। এই হচ্ছে ফর্ম ফিল আপ। এটা কি বাঘ ভাল্লুক নাকি? যতটুকু আমাদেরকে দাঁত দেখিয়েছে, সেই দাঁতের আমরা সাইজ বলে দিচ্ছি। কারো অসুবিধা হচ্ছে? শেষ করে দেবো বক্তব্য, না 5 মিনিট বলবো? হ্যাঁ, তাহলে ভাই যাদের একটু অসুবিধা হচ্ছে 5 মিনিট দাঁড়িয়ে যান। ভাই যাদের অসুবিধা হচ্ছে 5 মিনিট দাঁড়ান, নাহলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি।